তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের যে পূর্ণ মার্ক 50 মার্কের যে প্রশ্নগুলো কম্বাইন্ড দেওয়া আছে অ্যাক্টিভিটি টাস্কে 2021 অক্টোবর মাসে যা তোমাদের দিয়েছে বিদ্যালয় থেকে তার সেই বিষয়ের আমরা জীবনবিজ্ঞান বিষয়টিকে নিয়ে আজকে পূর্ণ মার্ক 50 মার্কের দশম শ্রেণীর আমরা আলোচনা শুরু করছি। এইখানে প্রথম যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে একের দাগের এক উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। এখানে কয়ের দাগের অক্সিন দেওয়া আছে, তারপর দেওয়া আছে ক্ষয়ের দাগের জিবেরেলিন, গয়ের দাগের সাইটোকাইনিন, ঘয়ের দাগের NAA। তো এখানে সঠিক যেটা উত্তর হবে তা হচ্ছে খ অপশন অর্থাৎ জিবেরেলিন। ক্লিয়ার? এরপর একের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। এখানে ক অপশনে রয়েছে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, ক্ষয়ের অপশনে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া, গ চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া, ঘ বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া। এখানে সঠিক যে অপশানটা তোমাদের হবে তা হচ্ছে খ অপশান অর্থাৎ বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। এরপর একের 3 নিচের যে জোড়টি সঠিক তা স্থির করো। ক অপশানে রয়েছে STH থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, তারপরে রয়েছে ACTH স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা, FSH রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা, ADH বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। তো এখানে সঠিক যেটা অপশন হবে ADH অর্থাৎ ঘয়ের অপশনটি সঠিক, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়। এরপর একের 4 দাগের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। একের 4 কয়ের দাগের 10 জোড়া, খ 12 জোড়া, গ 21 জোড়া, ঘ 31 জোড়া। তো এখানে সঠিক যেটা উত্তর হবে 12 জোড়া অর্থাৎ 24টি। ঠিক আছে? এরপর একের 5 পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সৃষ্টি নির্বাচন করো। ক দেওয়া আছে মিষ্টি আলু, খ কচুরিপানা, গ আদা, ঘ পাথরকুচি। তো এখানে সঠিক উত্তর হবে পাথরকুচি অর্থাৎ ঘ অপশনটি আমাদের এখানে সঠিক। এরপর একের 6 যে প্রশ্নটি দেখতে পাচ্ছ শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণ স্থির করো। মোট 4টি অপশন রয়েছে দেখতে পাচ্ছ। তো এইখানে সঠিক যে অপশনটা হবে খ মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম। ঠিক আছে? সরি এটা খ হবে না, গ হবে, গ। মটর গাছে মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে? তো একের 6 গ অপশন সঠিক হবে। একের সাথে দেখো নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। এখানে গয়ের অপশনটি হচ্ছে সঠিক নয়। প্লাজমোডিয়াম পুনরুৎপাদন এই বিষয়টি কিন্তু সঠিক হবে না, বাকিগুলো সঠিক। ঠিক আছে? তাহলে অপশন একের 7 উত্তর হবে গ। এরপর একের 8 যে প্রশ্নটি রয়েছে দেখো একের 8 নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা কোনটি? ঠিক আছে? 4টি অপশন রয়েছে, তার মধ্যে এখানে ক্ষয়ের অপশনটি সঠিক হবে BBR অর্থাৎ এখানে কালোর জন্য ক্যাপিটাল বি এবং মসৃণের জন্য স্মল আর। ঠিক আছে? বোঝা গেল? এরপর একের 9 স্বাভাবিক পিতা এবং বর্ণাঢ্যতার
বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। এখানে সম্ভাবনা হবে 25%। ঠিক আছে, তো এইগুলো ছিল আমাদের একের এমসিকিউ প্রশ্নগুলো, একের দাগের। তো এই রকম আরও অনেক যে এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ যে অ্যাডাপ্টেশন প্যাকেজ, তার সমস্ত বিস্তারিত আলোচনা, প্রায় 150খানা প্রশ্নের এমসিকিউ সমস্ত বিষয়ের, তা কিন্তু করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো ওটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবে। এরপর আমরা 2-এর দাগ এবং 3-এর দাগ এবং তারপর 4-এর দাগ, এই রকম করে অনেকগুলোই প্রশ্ন রয়েছে, মোট 50 মার্কের। তার সঠিক উত্তরগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তো প্রথমেই শূন্যস্থান পূরণ করো। এখানে 2-এর 1, ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। এখানে শূন্যস্থানে যেটা দেখো কালারিং করে দেওয়া আছে, সাইটোকাইনিন থাকে। পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিনজেস পালক থাকে। তোমাদের এটা আমি হোমওয়ার্ক দিলাম, দেখো আমি এটা খুঁজে পাইনি, তোমরা চাইলে এটা খুঁজে দেখে নেবে। ঠিক আছে, তো 2-এর 3, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই গেল শূন্যস্থান পূরণ। এরপর আমরা সত্য মিথ্যাটা দেখে নেব। 3-এর দাগে সত্য মিথ্যে। 3-এর 1, অযৌন জননে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়। এই বিবৃতিটি হবে মিথ্যে। 3-এর 2, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। এটা হবে মিথ্যে। 3-এর 3, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। এই বিবৃতিটি সঠিক হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে 2-এর 2 অপশানটি, যেটা পায়রার একটি ডানায় কটি রেমিনজেস থাকে, সম্ভবত 2টি বা 3টি হবে। যাই হোক, তোমরা একটু দেখে নেবে। ক্লিয়ার? এরপর দেখো যে স্তম্ভ মিলানো ছিল 4-এর দাগের, এ স্তম্ভ এবং বি স্তম্ভ সমতা বিধান করো। এখানে কেবলমাত্র আমরা উত্তরটা করে দিয়েছি, প্রশ্নটা তোমাদের কাছে আছে। দেখো 4-এর 1, অন্ধবিন্দু, তা কিন্তু সি অপশনের সি এর সাথে, অর্থাৎ বি স্তম্ভের সি এর সাথে কিন্তু ম্যাচ করবে। রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। এরপর 4-এর 2, ক্রসিং ওভার, তা হবে বি স্তম্ভের ডি এর সাথে, অর্থাৎ মিওসিসের সাথে যুক্ত হবে বা মিল খাবে, সমতা বিধান হবে। তারপর 4-এর 3, গ্রাফটিং, স্টক ও সিয়নের সঙ্গে মেলবন্ধন খাবে। বাকি যেটা পড়ে থাকবে মাইটোসিস, সেটা নিচের দিকে লিখে দেবে। ঠিক আছে, এটা যদি তোমরা নাও লিখো কোনো সমস্যা নেই। তো এই 3টের সাথে যে 3টে ম্যাচ করবে পাশাপাশি লিখে দেবে। এরপর আমরা চলে আসছি 5-এর দাগের যে প্রশ্নটা আছে। দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 5-এর 1, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি লিখবে, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে এবং যৌন চেতনার উন্মেষ ঘটে। এই 2টি অপশন লিখলেই হবে। ঠিক আছে, তো এখানে একটি বলেছে, তোমরা যে কোনো একটি লিখতে পারো, আমি 2টো এক্সট্রা একটা দিয়ে দিলাম। ক্লিয়ার? এরপর দেখো 5-এর 2, বীজ সাদৃশ্যটি বেছে নিয়ে লিখো। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিকের সাদা রঙের লোম, গিনিপিকের মসৃণ লোম। তো এইখানে এই 4টি যে তোমাদের বিষয় রয়েছে, এই 4টি বিষয় থেকে বীজ সাদৃশ্য যেটি, সেটিকে আলাদা করে তোমরা লিখে নেবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। এরপর 5-এর 3 দেখো, 5-এর 3টা, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস, ভ্রূণমূল, তাহলে রেণু মাতৃকোষ, এখানে কিন্তু তোমরা লিখে দেবে মিওসিস। ঠিক আছে, এরপর
ছয়ের দাগের যে অপশানটা রয়েছে দেখো, ছয়ের দাগের যে প্রশ্ন রয়েছে 2 বা 3 বাক্যে উত্তর দাও। এইখানে 6-1 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। বিষয় দুটো দেওয়া আছে, নালীর উপস্থিতি এবং অনুপস্থিতি, ক্ষরিত পদার্থ। তাহলে তোমরা একটা ছক এঁকে নেবে, ঠিক আছে। প্রথমে একটা বিষয় দেবে, তারপর অন্তঃক্ষরা গ্রন্থি, তারপর বহিঃক্ষরা গ্রন্থি। এবারে বিষয়গুলো একটা একটা করে দাও। নালীর উপস্থিতি এবং অনুপস্থিতি, উত্তরটা লিখবে অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী অনুপস্থিত, তাই একে অনাল গ্রন্থি বলা হয়। বহিঃক্ষরা গ্রন্থিতে লিখবে নালী উপস্থিত, তাই সনাল গ্রন্থি বলা হয়। 2 ক্ষরিত পদার্থ, অন্তঃক্ষরা গ্রন্থির ঘরে লিখবে হরমোন ক্ষরণ করে। বহিঃক্ষরা গ্রন্থিতে লিখবে পাচক রস, যেমন লালা রস, আন্ত্রিক রস, রেচন পদার্থ, ঘাম, সিরাম, অশ্রু প্রভৃতি, এই সমস্ত উপাদান, ঠিক আছে। তো এইখানে নাম্বার যেরকম দেওয়া আছে তার ওপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলোর উত্তর লেখা হয়েছে। তো তোমরা পূর্ণ মার্কই পাবে, কোনো সমস্যা নেই। 6-2 মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। উত্তর লিখে দেবে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ দশা। এই দশায় নিউক্লিয়াসের যে সমস্ত পরিবর্তনগুলি হলো তা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট দেবে নিউক্লিয়াসে জল বিয়োজনের ফলে ক্রোমাটিন সূত্র কুণ্ডলীকৃত হয় এবং ঘনীভবন ঘটে। 2 দাগের প্রতিটি ক্রোমোজোম এক জোড়া ক্রোমাটিন গঠন করে, যারা সেন্ট্রোমিয়ার পরস্পর সংলগ্ন থাকে, এদের সিস্টার ক্রোমাটিড বলে। 3 এই দশায় বেমতন্তুর আবির্ভাব ঘটে। 4 লিখবে নিউক্লিওলাস ক্রমশ অবলুপ্তি হয় এবং নিউক্লিয় পর্দা ধীরে ধীরে বিলুপ্ত হয়। তো এই হচ্ছে তোমাদের 6-2 প্রশ্নের সঠিক উত্তর। এরপর আমরা 6-3 প্রশ্নটি দেখে নেব। ট্রপিক চলন ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য উল্লেখ করো। এখানে তোমরা প্রথমে বিষয়ের একটা ঘর করবে, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের ঘর করবে, মোট 3টে ঘর। প্রথমেই যে উদ্দীপকের প্রভাব বিষয়ে লিখবে, তারপর ট্রপিক চলনে লিখবে তোমরা কেবলমাত্র উদ্দীপক উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়। ন্যাস্টিক চলনে লিখবে কেবলমাত্র উদ্দীপক উৎসের তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। এরপর অক্সিন হরমোনের প্রভাব। ট্রপিক চলনে অক্সিন হরমোনের প্রভাব আছে, ন্যাস্টিক চলনে অক্সিন হরমোনের প্রভাব নেই। 3 চলনের অভিমুখ। ট্রপিক চলন এই চলন সরল অভিমুখে ঘটে, ন্যাস্টিক চলন এই চলন বক্র অভিমুখে ঘটে। বিষয়ে লিখবে 4 দাগ অঙ্গের বৃদ্ধি। ট্রপিক চলনে লিখবে অঙ্গের বৃদ্ধি ঘটে, ন্যাস্টিক চলনে অঙ্গের কোনো বৃদ্ধি ঘটে না। ক্লিয়ার? এরপর আমরা 6-4 প্রশ্নটি দেখে নেব। প্রশ্নটি রয়েছে দেখো, স্বপরাগ যোগের একটি সুবিধা এবং একটি অসুবিধা উল্লেখ করো। উত্তরটা লিখে দেবে স্বপরাগ যোগের একটি সুবিধা হলো এই ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, তাই পরাগযোগের নিশ্চয়তা বেশি, এক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম হয়। তারপরে স্বপরাগযোগের অসুবিধাটা লিখে দেবে নতুন বৈশিষ্ট্যযুক্ত আপত্য উদ্ভিদ উৎপন্ন হতে পারে না, অর্থাৎ প্রকরণ ঘটে না, ফলে অবলুপ্তির সম্ভাবনা থাকে। এরপর আমরা 6-5 যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর দেখে নেব। এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর লিখে দেবে এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1 সব ক্ষেত্রে হবে না।
সাধারণ ক্ষেত্রে এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত 1:2:1। উদাহরণ সন্ধ্যা মালতীর ক্ষেত্রে। তাই বলা যায় উক্ত বিবৃতিটি সবসময় সঠিক হবে না। এরপর 6 দাগের 6, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন জনন যৌন জননের পার্থক্য নিরূপণ করো। গ্যামেটের উৎপাদন মাইটোসিস মিওসিসের ওপর নির্ভরতা। বিষয় একটা লিখবে ঘর, অযৌন জনন যৌন জনন, টোটাল হচ্ছে 3টি ঘর করবে। বিষয়ে লিখবে গ্যামেট উৎপাদন। অযৌন জনন ঘরে লিখবে গ্যামেট সৃষ্টি হয় না, রেণু উৎপাদন বা দেহকোষ বিভাজন দ্বারা জনন সম্পন্ন হয়। যৌন জননে লিখবে 2 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু এবং পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণু। দ্বিতীয় পয়েন্টটা বিষয়ে লিখবে কোষ বিভাজন পদ্ধতি। অযৌন জনন মাইটোসিস কোষ বিভাজনের ওপর নির্ভর করে এবং তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিসের ওপর নির্ভর করে। যৌন জননে লিখবে মিওসিস পদ্ধতির ওপর নির্ভর করে। ঠিক আছে, এরপর যে প্রশ্নটি রয়েছে 6-7, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্লেটলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। অর্থাৎ রেখাচিত্রটা দিলেই হবে, ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। ঠিক আছে, মাইক্রো প্রোপাগেশন অর্থাৎ অণু বিস্তারণ পদ্ধতি। চিত্রটা তোমরা এইভাবে লিখবে, ব্যাখ্যা কিছু দেওয়ার দরকার হবে না, কেবলমাত্র চিত্র দিলেই হবে। তাই তোমরা শুধুমাত্র চিত্রটি দেবে। ঠিক আছে, এইভাবে চিত্রটি অঙ্কন করবে। তো প্রথমেই তোমরা উদ্ভিদের পাতা একটা চিত্র অঙ্কন করবে, তারপরে কলা নমুনা। ঠিক আছে, নিলাম, নিয়ে সেটা কর্ষণ মাধ্যমে কলা নমুনা নেব, তারপর সেখান থেকে কেলাসন গঠন করব, তারপর এমব্রিওয়েড গঠন করব, তারপর সেইখান থেকে প্লেটলেট গঠিত হবে। এই চিত্রটা ভালো করে তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, তো এই চিত্রটা দিলেই হবে, আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এরপর 7 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, 7 দাগের প্রশ্নে বলা হয়েছে 7-1, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। এখানে কয়ের দাগে ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, বেমতন্ত্র। ঠিক আছে, এখানে কেবলমাত্র প্রাণী কোষের কথাই বলেছে, কিন্তু এখানে দুটোই আমি দিয়ে দিয়েছি। দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটাই দেওয়া আছে। তো এইখানে কয়ের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উদ্ভিদ কোষ। এটা তোমাদের দরকার হবে না, কারণ তোমাদের প্রশ্নে বলে দিয়েছে যে কেবলমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে ক্ষয়ের যে চিত্র সেটাই তোমরা শুধুমাত্র কেবল লিখবে। ঠিক আছে, তো এইখানে দেখো কয়ের দাগে ক্রোমাটিড, তাহলে এটা হয়ে যাবে ক্রোমাটিড। ওকে, এবার মেরু অঞ্চল, মেরু অঞ্চল কোনটা হবে? এই দুটো যে অংশ আছে, এই দুটো অংশকে আমরা কি বলবো? মেরু অঞ্চল, অর্থাৎ খ। ক্লিয়ার? এরপর সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা তোমরা এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার হচ্ছে তোমার ওই যে ক্রোমাটিডগুলো গঠিত হয়েছে তার যে মধ্যস্থান, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার গ। এরপর বেমতন্ত্র, এইখানে যে দেখতে পাচ্ছ নিরবিচ্ছিন্ন যে বেমতন্ত্র, এই যে ডট 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 ডটগুলো আছে, এটা হয়ে যাবে বেমতন্ত্র। ক্লিয়ার? তো এইভাবে চিত্রটা তোমরা এঁকে নেবে। এরপর 7-2, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? জীবের বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। উত্তরটা লিখবে, প্রথম অংশের উত্তর,
কোষচক্রের বিভিন্ন নিয়ন্ত্রণ বিন্দুতে বা বিন্দুগুলিতে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যার ফলে টিউমার সৃষ্টি হয়। এই টিউমার পরবর্তীকালে ক্যান্সারের পরিণত হয়। এরপর দ্বিতীয় যে অংশটা আছে সেই দ্বিতীয় অংশের উত্তরটি লিখে দেবে। কোষ বিভাজনের নিয়ন্ত্রণ করে যে সমস্ত বিষয়গুলো: জীবের বৃদ্ধি, কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে, যা জীবদেহের সামগ্রিকভাবে বৃদ্ধি ঘটে। প্রজনন, কোষ বিভাজনের ফলে জনন কোষে উৎপন্ন হয়, যা উন্নত জীব যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে সাহায্য করে। এছাড়াও অযৌন জনন এবং অঙ্গজননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি। কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। 3 দাগে যেটা দেখো, ক্ষয়পূরণ, জীবদেহের ক্ষতস্থান নিরাময় এবং কলা বা অঙ্গের যে উৎপত্তির জন্য কোষ বিভাজন একটি আবশ্যিক পদ্ধতি। এরপর আমরা 7-এর যে 3 যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর দেখে নেব। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রায় অল্টারনেট সালে কিন্তু পড়ে, মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? হয় গিনিপিগ পড়বে নয় মটর গাছ পড়বে, এইরকম করে চেঞ্জ করে করে কিন্তু 5 মার্কের পড়ে একটা। ওকে, দেখো, একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজ যুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়নের ফলে F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। তো এইখানে তোমাদের কেবলমাত্র চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা চেয়েছে। তোমরা যদি সম্ভব হয়ে থাকে তাহলে কিছু কথা লিখে দেবে, ঠিক আছে? তো কিছু কথা লিখে দিলে কি হয়, যে প্রশ্নের যে সঠিক উত্তর তার স্ট্যান্ডার্ডিটিটা অনেকটা বেড়ে যায়। তাই তোমরা প্রথম থেকেই কিন্তু এটা লিখে দেবে। মেন্ডেলের একটি বিশুদ্ধ হলুদ মার্ক, এইভাবে পুরো ভাষাটা লিখবে। লিখে দিয়ে একদম এই যে চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, এই চিত্রটা ভালো করে দেখবে। বিশুদ্ধ হলুদ গোল বীজ, ক্যাপিটাল ওয়াই আর আর স্মল ওয়াই স্মল আর দিয়ে যেটা আছে, এইখান থেকে গ্যামেট উৎপন্ন হলো, 2 ধরনের গ্যামেট। তারপর F1 জনুতে সংকর হলুদ গোল বীজযুক্ত উৎপন্ন হলো। তাদের যদি আমরা স্বপরাগযোগ ঘটাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে 4 ধরনের গ্যামেট, অর্থাৎ প্রথম অংশ থেকে 4 ধরনের গ্যামেট এবং দ্বিতীয় অংশ থেকে 4 ধরনের গ্যামেট। তো এইখান থেকে আমরা F2 জনুর যে চেকার বোর্ড, সেই চেকার বোর্ডটা আমরা দেখে নেব। চেকার বোর্ডে দেখো, প্রথমে এইখানে যে প্রথম 4 ধরনের যে গ্যামেট, যেটা আমরা পুরুষ হিসেবে নিই বা মেয়ে হিসেবে যদি আমরা ফিমেল হিসেবে যেটা নিই, তাদের যে গ্যামেটগুলো, সেই গ্যামেটগুলো নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এদের যদি আমরা দেখি, দেখো এইখানে যে ওয়াই আর এইখানের ওয়াই, অর্থাৎ এই ঘর যখন যাবে এখানে ওপর থেকে এটা নেমে যাবে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আবার এইখান থেকে গিয়ে এখানে আসবে, এইখান থেকে এটা নামবে, এইভাবে কিন্তু ক্রমশ করতে পারবে। আশা করি এটা আগেও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে করানো হয়েছে, তাই এখানে আর নতুন করে কিছু বলছি না। তোমরা এই চেকার বোর্ডটি ভালো করে লিখে দেবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এইখানে যে জিনোটাইপ এবং ফেনোটাইপের যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটা কিন্তু দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ মার্ক পাবে না। ক্লিয়ার? এরপর দেখো সিদ্ধান্ত, অর্থাৎ মটর গাছের এই দ্বিসংখ্য জনন পরীক্ষার যে ফলস্বরূপ যে সূত্রটি আমরা পেয়েছি তা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? সেই দ্বিতীয় সূত্রটা কি? মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা আসলে হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। ক্লিয়ার? তো এইখানে কোনো জীবের গ্যামেটের উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্নধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিনের বংশানুসার অপর কোনো চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী অ্যালিনের বংশানুসরণে থেকে স্বাধীনভাবে ঘটে। তো এইটুকুই কিন্তু তোমরা লিখবে। তাহলে সিদ্ধান্তে তোমরা কি লিখবে? যে এই পরীক্ষা থেকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি পাই, এইটুকু লিখলে
তারপর মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি হলো স্বাধীন বিন্যাসের সূত্র, যেটা এই অংশ লাল করে দেওয়া আছে, এই অংশটা তোমরা টুকে দেবে। এইগুলো দরকার হবে না, এইগুলো দরকার হবে না। ক্লিয়ার? তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখলাম। কয়েকটি হচ্ছে শূন্যস্থান পূরণ, যেগুলো আমি খুঁজে পাইনি। তোমরা সম্ভব হলে তোমরা একটু বই খুঁজে দেখবে, পারবে। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।